আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বারাদার? ভালো আছেন? ভালো থাকবেন বা কিভাবে? দেশে যে পরিস্থিতি ভালো নাই। আমার মনে হচ্ছে আসলে কেউ ভালো নাই আমরা। কারণ আমাদের দেশ যদি ভালো থাকে তাহলে তো আমরা ভালো থাকবো। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশও ভালো নেই, আমরাও ভালো নেই। এখন কি আর করার? দেশ যেভাবে চলতেছে, আমাদেরও এভাবে চলতেছি। আমরাও চলতেছি এভাবে। এখন আসলে বাংলাদেশের সার্বিক অবস্থা বেশি একটা ভালো না। সেটা আপনি অর্থনৈতিক বলেন, তারপরে ব্যবসায়িক দিক থেকে বলেন, তারপর দেশের অবকাঠামোর দিক থেকে বলেন, মানে সব দিকই আপনার বেশি একটা ভালো নেই বাংলাদেশ। সবকিছু মিলে এভারেজ আমরা খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ এবং কি সংকটপূর্ণ একটা অবস্থায় আমরা সবাই বসবাস করতেছি। এই ব্যাপারগুলো আসলে আমরা সকলেই জানি। নতুন করে বলার মতো কিছু নাই। কিন্তু এই যে ৫ই আগস্টের পরে আমরা সবাই যেরকম একটা বাংলাদেশ আশা করছি বা যেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেরকম বাংলাদেশ কি আমরা সবাই পাইছি বা পাবো কিনা, আদৌ পাবো কিনা, সেটাও কিন্তু আমরা সকলে এখনো কেউ নিশ্চিত না। দেখেন, বিগত ১৭ বছর এই দেশ কোনো একটা রাজনৈতিক দলের অধীনে জিম্মি ছিল। এটা আপনি বলেন, আমি বলি, একদম যে কোনো অঞ্চলের মানুষই এটা, সাধারণ মানুষও সবাই জানে। তো ভালো না, এই জিনিসটা আসলে খুবই খারাপ। এখন হয়েছে কি আপনার, এই যে যাই হোক ১৭ বছর আগের কথা না বলি, ১৭ বছর পরে এই যে ৫ই আগস্ট, এই যে জুলাই যে অভ্যুত্থানের পরে যে আমাদের বাংলাদেশ, আমরা সবাই বলি যে একটা স্বাধীন বাংলাদেশ পাইছি আমরা। হুম। এই স্বাধীন বাংলাদেশের মানুষ কি আসলেই স্বাধীনের পরে যেটা পাওয়ার সেটা কি পাইছে? দেখেন নেপালের কি অবস্থা, ওনাদেরও তো একটা অভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থান পরবর্তী সময় ওনারা কেমন একজন প্রধানমন্ত্রী পাইছে, দেশের কি অবস্থা, সকলে এটা জানি। এটা আমাদের অজানার কোনো কিছুই না, সকলে জানা এগুলা। তো আমার কথা হচ্ছে, একটা দেশ যখন অভ্যুত্থান হয় বা একটা ধরেন প্রায় একটা গৃহযুদ্ধের মতো, মানে একটা যুদ্ধ যখন কাটে উঠে, তো একটা দেশের অনেকটা দাঁড়াইতে ঘুরে দাঁড়াইতে একটু সময় লাগে। তো এটার জন্য কি করতে হয়? একতাবদ্ধ হয়ে কাজ করতে হয়। তো আমাদের বাংলাদেশের আজকে যে পরিস্থিতি দেখেন, আমাদের এখন তো আওয়ামী লীগ নেই। দুটি দল আছে বাংলাদেশে, এটা হচ্ছে আহ, বর্তমান অবস্থায় যেটা আপনার বড় দলের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে বিএনপি। আর একটা দল হচ্ছে আপনার জামাতে ইসলাম, এনসিপি ১১ দলীয় জোট, যেটা আমরা জানি। এই দলটা, এই দলগুলো আপনার নির্বাচন হয়েছে সুন্দর সুস্থ। বিগত ১৭ বছর আমরা দেখছি এই দলগুলা কিন্তু আপনার সবাই আহ, এক একই মানে আপনার যেরকম আমরা আমাদের ফ্যামিলি থাকে, দলবদ্ধ হয়ে ভালো খারাপ সময় সবসময় একে এক অপরের পাশে ছিল। এবং কি ওই যে বিদ্রোহ বলেন, তারপর আপনার মাঠে বলেন, আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, সবকিছুতে কিন্তু এরা একে অপরের বন্ধু হিসেবে ছিল। কিন্তু আমরা রিসেন্ট রিসেন্ট নির্বাচনের টাইমের পরবর্তী সময়গুলো আমরা দেখতেছি যে এরা সম্পর্ক হয়ে গেছে কি সাপ এবং নেউলের মতো। কেন রে ভাই? এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা তো আমরা বাংলাদেশের এই যে জনগণ কখনো এটা আশা করে না। হ্যাঁ, সরকার দলের পক্ষে যারা থাকবে এবং বিরোধী দলের পক্ষে যারা থাকবে, তাদের মধ্যে একটা বাকবিতণ্ড বা সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। হুম। এটা হচ্ছে আপনার
ইতিবাচক যেটা আমরা সমালোচনা বলি। হুম? তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার বিরোধী দল, সরকার দল, ২ দলের মধ্যে একটু থাকবে। মতের বিরোধিতা থাকবে, এরা ভুল করবে, এরা ধরিয়ে দিবে বা একজন একজনের কথা কিছু একটা বলবে। এটা স্বাভাবিক। এটা নিয়ে আসলে আ এতটা বলারও কিছু নাই। কিন্তু কথা হচ্ছে আজকে যেটা বলবো মানে আপনার শুনতেছি কিছু ব্যাপার, এই যে গুপ্ত, এই যে গুপ্ত শব্দটা আসলে কোত্থেকে আসলো? কিভাবে আসলো বা কেনই বা আসলো? এটার বলার কারণটা কি? হুম? এই যে গুপ্ত, উম গুপ্ত আসলে ব্যাপারটা কোত্থেকে আসলো? আসলে দেখেন বিগত ১৭ বছর আমরা জানি যে আমাদের আ বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জামাত শিবিরের দলগুলা বলেন, এদের উপরে অসামাজিক, অনৈতিক অনেক নির্যাতন করা হইছে এবং ওরা অনেক নির্যাতনের শিকার হইছে। তো আসলে ওই সময় আপনার প্রকাশ্যে কেউ কিছু বলতে পারত না। কারোই প্রতিবাদ করার মতো কিছু ছিল না। আসলে এই সময়টায় আপনার বিগত ১৭ বছরে আপনার যে গুপ্ত ব্যাপারটা উঠে আসছে সেটা হচ্ছে ওই ১৭ বছর যারা আপনার নির্যাতনের শিকার হয়েছে তারা আসলে প্রকাশ্যে কিছু বলতে পারত না। হুম? আর প্রকাশ্যে বললে জানেন তো কি হতো, সবার এটা জানা আছে। মারতো, ধরতো, জেলে ঢুকাই দিত। হ্যাঁ? জীবন অনেকের শেষ হয়ে গেছে। আমার এলাকায় এবং আমার পরিচিত বন্ধু-বান্ধবের ভিতরে অনেকেই আছে। বাসায় খেতে পারত না, ঘুমাইতে পারত না। রাত্রে আপনার ধান খেতে যেয়ে ঘুমায়ে থাকতো। তারপর হচ্ছে আপনার বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় যেয়ে থাকতে হইতো। এক এলাকার মানুষ অন্য এলাকায় যেয়ে থাকতে হইতো। এই সময়টা এই সময়টা হচ্ছে আপনার ছাত্র শিবির যারা ছিল মানে জামাত ইসলামের যে একটা সংগঠন ছাত্র শিবির ওদের কিছু লোক আপনার আওয়ামী লীগের সাথে মিশে যায়। হ্যাঁ? কিন্তু ওদের চিন্তা ভাবনা ছিল যে এভাবে তো প্রকাশ্যে কিছু করা যাচ্ছে না, ওদের সাথে মিশে বেঁচে থাকি, বেঁচে থাকি কিছু একটা করতে হবে। আসলে সবকিছুর নিয়মটা হচ্ছে এমন যে আপনি রাজনীতি, আপনার পলিটিক্স আপনার থাকবে, প্ল্যান এ থাকবে, প্ল্যান বি থাকবে। ওই সময়টা হচ্ছে তারা এই যে মানে গোপনে তাদের মিশনগুলো আস্তে আস্তে এগিয়ে নিতে থাকে। তো যার কারণে আজকে আপনার আমরা সবাই তাদেরকে গুপ্ত বলতেছি। আসলে এই গুপ্তটা কিন্তু এতদিন উচ্চারিত হয় না বা এতদিন প্রকাশ্য আসে না, এতদিন এটা নিয়ে কেউ কারো কোনো হিড়িক ছিল না। তো এই গুপ্ত শব্দটা আপনার শুরু হচ্ছে আমাদের বিরোধী দলের কিছু লোকজন, এরা বলতেছে যে গুপ্ত মানে জামাত ইসলামী এবং কি জামাত শিবিরের এরা গুপ্ত। হ্যাঁ, ঠিক আছে, এরা গুপ্ত মানে গোপনে থাকাটাকে তো আমরা গুপ্ত বলি। আমার কথা হচ্ছে গুপ্ত কি শুধু শিবিরের লোকই ছিল, জামাতের লোকই ছিল? না, গুপ্ত অনেকেই ছিল। আমি যদি আপনাকে দেখাই আমাদের অসংখ্য এরকম আহ, জাতীয়বাদী বিএনপি দলের অনেক লোকজনই ছিল এরকম গুপ্ত ছিল। এর মধ্যে আমাদের একজন হচ্ছে, আমি আপনাকে দেখাই উনি কি বলে, আপনি শোনেন। উনি কিন্তু গুপ্ত ছিল। দেখে উনি কি বলে। আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাইতে পারি। আমার গন্তব্যটা ছিল আন্দোলন। সেখানে নারী ও কার চোর হোক এটা আমার কাছে বিষয় করে নাই। সেটার জন্যই হয়। নারীরা এগিয়েছিল, নারী রেখেছিলাম, চোর রেখেছিলাম। সেটা আপনার এরকম অনেকে আছে। আমার কথা বুঝছেন? শুধু এই যে আমাদের নয়ন ভাই যে আছে উনি না, এরকম অনেকে আছে যে এরকম গুপ্ত বা আপনার নিজের আত্মপরিচয় গোপন করা তো গুপ্ত বলে, যে আত্মপরিচয় গোপন করে ছিল। আর প্রত্যেকটা মানুষেরই জানেন যে কোনো একটু কোনো মিশনে যাইলে বা মিশন সাকসেস হতে হলে আপনার আহ, কেন না কোনো না কোনো টেকনিক তো থাকে। সেই জায়গা থেকে তো পলিটিক্স বুঝেনি। যেটা বলতে চাইছি, আমাদের আজকে দেশের পরিস্থিতিটা বেশি একটা ভালো না। হুম? তো
আসলে ভবিষ্যতে কি হবে বা এখন কি হচ্ছে বলা যাচ্ছে না আপনার। বর্তমান পরিস্থিতি তো বেশি একটা ভালো না। তো এখন একটা দিক থেকে আরেকটা দিক আপনাকে বুঝতে হবে যে আমাদের যে কোনো মানুষের জীবনে বলেন ভালো সময়ের আগে বা কিছু একটা ভালো কিছু পেতে গেলে তার একটা কালো অতীত থাকে। তো যেকোনো মানুষের জীবনে বলেন বা বাস্তবতাই হচ্ছে এমন যে আপনার ভালো কিছু করার আগে বা ভালো কিছু হওয়ার আগে আপনাকে একটা কালো অতীত পার হয়ে যেতে হবে। মানে কালো সময়টা পার হয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে পুরো আমাদের দেশেরই একটা কালো সময় যাচ্ছে। ঠিক আছে? তো এই সময়টা অতিক্রম করেই আমাদেরকে ভালো কিছু করতে হবে। আর আশা করি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আরো সুন্দর হবে। আমাদের বাংলাদেশে আরো ভালো কিছু হবে। বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আসলে দিন শেষে আমরা সবাই কি চাই? আমরা তো ভালো থাকতে চাই। ভালো থাকার জন্যই তো সবকিছু করি আমরা। তাই না? তো আমরা আশা করি ভালো থাকবো। আমাদের দেশের আরো ভালো কিছু হবে। হুম? তো এটাই বলার ছিল। আসলে খুব খারাপ লাগে মাঝে মধ্যে যখন এই যে একটা ফ্যামিলি যখন ডিভাইড হয়ে যায়, আলাদা হয়ে যায়। যারা ১৭ বছর ধরে, শুধু ১৭ বছর কেন, এর আগে তো আমাদের বেগম খালেদা জিয়া যখন ছিলেন, এর আগে তারা যখন সরকারে ছিলেন, জামাতের সাথে জোট করে কিন্তু তারা সরকারে গেছে। যেমন এখন এনসিপি আর জামাত যেভাবে আছে। তো এখন এত ভালো একটা সম্পর্ক বিরোধী দল হওয়ার পরে তো আপনার কিছু বাকবিতন্ড হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য তো এরকম না। ঠিক আছে? যাই হোক, আশা করব ওনারা এগুলো বুঝতে পারবে। আপনার আরেকটা জিনিস আপনাদেরকে বলি। আসলে দেখেন এই যে তৃণমূলের যে কর্মীরা, হ্যাঁ, তারা কিন্তু আপনার অনেক নির্যাতনের শিকার। যেমন আমাদের এমপি মহোদয় যারা হয়, তারা কিন্তু বিভিন্ন দেশের বাইরে চলে যায় বিভিন্ন লোকে মাধ্যমে বা তাদের ওরকম অ্যাবিলিটি আছে। কিন্তু যারা গ্রাম অঞ্চলে রাজনীতি করে তারা তো ভাই নিজের বাপের বাড়ি, বসত বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে ওরকম কোথাও চলে যাওয়ার অ্যাবিলিটি তাদের রাখে না। তারাই আসলে এই বিগত ১৭ বছরের কষ্টগুলো বোঝে। তা আমি তাদেরকে আহ্বান করব, আপনারা ভাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াবেন না। অনেক তো নির্যাতন আপনারা সহ্য করছেন। তো এখন মিলেমিশে থাকেন। হুম? একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। আশা করি আমাদের বাংলাদেশ খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। ভালো একটা সময় আমরা সবাই ডিজার্ভ করি আমাদের এই সরকার থেকে। আশা করি আমাদের সেই সরকারও এদিকে একটু মনোযোগী হবেন। ঠিক আছে? দিন শেষে সবাই ভালো থাকুক। এটাই চাই। ভালো থাকবেন। আমাদের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ হাফিজ।